সত্য সঞ্জয় আপনাদের স্বাগত দর্শক বন্ধু। 2000 সাল যখন কেবল টিভি প্রথম আসে কলকাতায়, সবাই প্রথমে দেখতে পায় সঞ্জয় দাকে। সেই যে চলল, এখনো সবই মাতাজির ইচ্ছে ভাই, জয় মাতা দি। উনি চাইছেন, আপনারা চাইছেন সঞ্জয় দাকে, উনি চাইছেন সঞ্জয় দা আপনাদের মুখোমুখি হোক। এটা তো আর জোর জবরদস্তি কিছু হয় না ভাই, সবই মায়ের ইচ্ছে যেটাকে বলে। তো হ্যাঁ দর্শক বন্ধু, আজকে আমি যে ব্যাপারে কথা বলতে চাই সেটা হয়তো একটু অন্য ধরনের, আগে বলা হয়েছে অবশ্যই। আমরা দুটি শব্দ আমরা শুনেছি, সব ভাষাতেই হয়তো রয়েছে। একটি হলো কাল মৃত্যু এবং আরেকটা হলো অকাল মৃত্যু। আজকে দর্শক বন্ধু আমি বলতে চাইব এই দুই ব্যাপারে, যে কাল মৃত্যু ব্যাপারটা কি এবং অকাল মৃত্যু ব্যাপারটা কি। কাল মৃত্যু কোন শাস্ত্র অনুসার কিন্তু কাটানো যায় না। এই লোকটার সময় এসে গেছে, তাকে যেতে হবে, ডাক্তার হাত তুলে দিল, বলে দিল ভাই এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, হয়তো এনার সময় শেষ হয়ে গেছে। জ্যোতিষীর কাছে গেলেন কাল মৃত্যুর সময়, যে সঞ্জয় দা আমার বাবার বয়স 86 বছর, আমরা চাইছি বাবা আরো বেশ কয়েক বছর বাঁচুক, কেননা ওনার পেনশনে কিন্তু সংসারটা চলে। স্বাভাবিক, যার কষ্ট সে তো বেচারা বলবেই। বাবাকে কোনোভাবে কি 10 বছর বাঁচিয়ে রাখা যায় না? সেই জায়গা আমার কিছু বলার ছিল, আমি নিশ্চয়ই বলেছি। একটা পিরিয়ড দিয়েছি, একটা দশা, অন্তর্দশা, গোচরের একটা মুভমেন্ট দিয়েছি না ভাই। এই এমন একটা সময়তে এই জাতকের কিন্তু একটা মারক দশা চলতে পারে, যেখানে হয়তো একটি অঘটন ঘটতে পারে, কিন্তু সেটাকে আমরা কাল মৃত্যুই বলবো। আর আরেকটা হলো অকাল মৃত্যু। যেরকম একটা ফাড়া, একটা জাতক বা জাতিকা অ্যাক্সিডেন্টে মারা গেল, সেই অ্যাক্সিডেন্ট, সেই রক্ত ফাড়া কিন্তু বাঁচানো যায়, 100 বার বাঁচানো যায়, যদি সঠিক তার গ্রহের প্রতিকার যদি করা হয়। সেটা কি আমরা শুনিনি? আমরা কি শুনিনি যে মানুষ ছিটকে পড়ে গেছে? যদি আপনি গাড়ি দেখেন বলবেন যে হয়তো সবাই এর মধ্যে মারা গেছে, হয়তো মারাও যায়, কিন্তু সেই একটা ব্যক্তি কিন্তু বেঁচে যায়। আমি দূর কেন যাব সঞ্জয় দা, দুবার ফাড়ায়, মানে শুনলে অবাক হয়ে যাবেন, কিন্তু কিছুই হয়নি। অথচ আপনি জিপটা যদি দেখবেন 8 বার পাল্টি খেয়েছে। আর আরেকটা তো ঘটনা অন্য একটা সময় বলা হবে, তাতেও কিছুই হয়নি। অকাল মৃত্যু, এই যে মহামারী, বহুত মানুষ মারা গেল, কিন্তু বহুত মানুষ মারা যায়নি। আমি তেমনও ব্যক্তি জানি যারা দিল্লির মতো শহরে কিন্তু হাসপাতালে বেড পায়নি, তাদেরকে অ্যাম্বুলেন্স করে চণ্ডীগড়ে নিয়ে যাওয়া হয়েছে। তারা 1.5 মাস 2 মাস হাসপাতালে, লাখ লাখ টাকা খরচা, কিন্তু বেঁচে এসছে তারা। কাল মৃত্যু আটকে গেল।
नहीं बार सुने भैया ये मरते मरते बचा है। আমরা কিন্তু আশা ছেড়ে দিয়েছিলাম। এখন কি করে আমরা বুঝবো যে কোনটা কাল এবং কোনটা অকাল? অবশ্যই কাল মৃত্যু মানে একটা বয়সের পর আবার একটা বয়সের পর এমনও লোক দেখেছি যারা 95 বছর বয়সে বেঁচে আছে এবং দিব্যি ভালো আছে। আমি 100 বছর দেখেছি আমার নিজের বাড়িতে, আমার নিজের জেঠু, সে এখনো লুচি আলুর দম খাচ্ছে, সে এখনো 100 বছর বয়স, আমার নিজের জেঠু। আসেনি কাল মৃত্যু এখনো। অবশ্য তার যেটা করণীয় ছিল নিজের শরীরের জন্য, মনের জন্য, তার ডায়েট বলুন, তার নিয়ম বলুন, সে মেনে চলেছে 100 বছর, আর সে এখনো লুচি তরকারি খাচ্ছে। ভাই আশ্চর্য। আমরা খেয়ে একটু হিমশিম খেয়ে যাই ভাই। কিন্তু অকাল মৃত্যু আসতে পারে ছকের মধ্যে। সেই একটা ভালো জ্যোতিষী টের পর্যন্ত পাবে, হ্যাঁ ভাই এই লোকটার কিন্তু রক্ত ফাড়া আছে, লগ্নে হয়তো মঙ্গল, সপ্তমে হয়তো মঙ্গল, ষষ্ঠে হয়তো মঙ্গল, দশমে হয়তো মঙ্গল, বা মঙ্গল লগ্নপতিকে দেখছে দৃষ্টি দিয়ে, সে চতুর্থ দৃষ্টি হোক, সপ্তম দৃষ্টি হোক, অষ্টম হোক, নিশ্চয়ই আটকানো যায়। কত লোক এসে আমাকে বলে, দাদা ওর কিন্তু একটা বড় আকারের সাইকেলের অ্যাক্সিডেন্ট, মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট, স্কুটারের অ্যাক্সিডেন্ট, গাড়ির অ্যাক্সিডেন্ট। আপনাদের হয়তো মনে আছে আমাদের স্বর্গীয় একটা প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। উনি 82 বছর বয়সে দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, যাদের মনে আছে আর কি। এবং আমার একটা মনে আছে যে ওনার একটা প্লেন ক্র্যাশ করেছিল, মানে একটা প্লেন ক্র্যাশ করেছিল, মানে ক্র্যাশ ল্যান্ডিং করেছিল, কিন্তু মোরারজি দেশাইকে কিন্তু কিছু হয়নি তাতে। হয়তো অন্যরা যারা ছিল প্লেনের মধ্যে তারা কিন্তু আঘাত পেয়েছে বা মারা গেছে বা আই ডোন্ট নো, কিন্তু মোরারজি বাবুকে কিচ্ছু হয়নি। এইবার সত্যি কথা, রাখে হরি মারে কে, কিন্তু হরির দর্শন তো আর সবাই, হরি তো আপনার পাশে দাঁড়িয়ে থাকবে না, তার কৃপা তার দয়া নিশ্চয়ই থাকবে। আপনারও কিছু কর্তব্য, সেই ভাড়া বলুন, শারীরিক ভাড়া বলুন, রক্ত ভাড়া বলুন, কত লোক দেখেছি, আর কিছু মনে করবেন না, হাসপাতালে গাফিলতাতে মারা গেল, তার মৃত্যু হওয়ার কথা নয়, কিন্তু কিন্তু মানুষের হাত পা বাঁধা, মানুষ যতই যেন না বোঝে, তাকে সেই জায়গা বলতে হয় ঠিক আছে হয়তো ভাই এটাই ঠাকুরের মূর্তি ছিল। কিন্তু আমার বক্তব্য, যেটা মহামারীতে ঘটেছে সেটা অকাল মৃত্যু। এমন নয় যে সবার কাল মৃত্যু এসে গেছে, একদমই না।
যারা নিজেকে ঠিক রেখেছে, রাখতে পেরেছে, আমি নিশ্চয়ই বলবো সেই ব্যাপারটা, নিশ্চয়ই বলবো। এই এই জায়গায় কোনো ত্রুটি নেই। কত লোক আমাকে মহামারীতে ফোন করলো, দাদা বাড়িতে সবাই করোনা হয়ে গেছে, একটা কিছু করে দিন। আচ্ছা ঠিক আছে দাদা, আমি করে, বহুত মানুষ তাদের একটা খটকা লেগেছে, তার জন্য করেছে। তো তারা কাল মৃত্যুর তারা চায়নি যে তাদের কাল মৃত্যু হোক, কাল মৃত্যু তারা শিকার হতে চায়নি। আমি হয়তো বলেছি কিছুদিন আগে, আপনাদের বলা উচিত নয় এত বড় কথা, কিন্তু মিথ্যে যদি বলি, মাতাজি তুমি আমাকে ঘন্টাখানিকের পর তুমি তুলে নিও। এই বর্ধমান থেকে একটা বাচ্চা মেয়ে, 27 বছর বয়স, বিবাহিত, 4 বছরের বাচ্চা, সে নিয়ে বাপের বাড়ি কলকাতায় এসছিল। আর দিদি এসছে আমার কাছে দমদমে। ছকটা দেখলাম, বললাম বোনের আপনার শরীর প্রচণ্ড খারাপ, হয়তো শয্যাশায়ী। বলে হ্যাঁ দাদা হাসপাতালে। আমাকে বলছে যে আমরা পুরো ইন্ডিয়া ঘোরা হয়ে গেছে। ডাক্তার জবাব দিয়েছে, আচ্ছা তাহলে নিয়ে যান ভাই, আমি পারবো না, আপনি নিয়ে যান। আপনি যদি আমার ভিজিটটা দিতে চান দিন, নইলে এত কষ্টের মধ্যে ঠিক আছে না দিলেও চলবে, কারণ আমি এখানে কিছু করতে পারবো না। ওর মানে যেখানে ভারতবর্ষের সব ডাক্তারবাবু বলে দিয়েছে হবে না, তা আমি কে ভাই, কোন হরিদাস পাল, আমি কিছু একটা করবো? আমি একটা ভাই সাধারণ জ্যোতিষী। কিন্তু তাদের বিশ্বাস, দর্শক বন্ধু, সেই দিদির এতটাই বিশ্বাস আমার প্রতি, সে বলছে সঞ্জয়দা আপনাকে করতে হবে কিছু একটা। আচ্ছা আমি পারবো না, আপনাকে করতে হবে, আমরা উঠবো না যতক্ষণ না আপনি হ্যাঁ বলবেন। আচ্ছা দেখো ভাই, আমি যাই করব, যেটা আমার মাথায় আছে, যেটা আমি জানি, আমি যতটা শাস্ত্র বুঝি, আমার মধ্যে যেটুকুনি ক্ষমতা মাতাজি দিয়েছে, যেটুকুনি, আমি সেটা নিশ্চয়ই সেটা কাজে লাগিয়ে আমি একটা কিছু করব, কিন্তু সেই ঝুঁকিটা আপনাকে কিন্তু নিতে হবে। হ্যাঁ বলো, আমরা নিতে রাজি আছি। 8 মাস হয়ে গেল এই ঘটনা হয়েছে, 8 মাস। মেয়েটা ভালো আছে, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে গেছে বর্ধমানে, ঠাকুরের আশীর্বাদে ঠিকই আছে। 3 দিন আগে ওর মাকে বলি আমাকে 15 দিন অন্তর আপনি ফোন করবেন। তাদের একটা বিশ্বাস ছিল যে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে হয়তো আমাদের কিছু হতে পারে, তাদের একটা বিশ্বাস ছিল। কেননা এটা একটা অকাল মৃত্যুর কেস। 27 বছর বয়সের মেয়ের কিন্তু মৃত্যু মেনে নেওয়া যায় না, যতই বড় ডাক্তার বলে দিক। আরে ভাই 80 বছর লোকের মেনে নেওয়া যায় না, তো সে তো 27 বছর বয়সের মেয়ে, 3-4 বছরে তার ছেলে। আর এটা সত্যি ঘটনা, এটা সত্যিকারের ঘটনা। আমি কিছু করিনি, আমি আমার পদ্ধতি অনুসার, আমার শাস্ত্র অনুসার আমি একটা কিছু করলাম। তো তার আগে তাদেরকে বলে দিয়েছি, না ভাই এখানে আমার বিশেষ কিছু বলার নেই। আরে ভাই সারা ইন্ডিয়া বলে দিল ভাই মেয়েটা বাঁচবে না, আমি কে ভাই, আমার কি অস্তিত্ব আছে? তো এটাই হলো, মানে ঘুরিয়ে ফিরিয়ে বলতে চাই যে হ্যাঁ, কাল মৃত্যুকে হয়তো আমরা আটকাতে পারবো না, কেউ পারবে না। আরে ভাই ভগবানকেও মরতে হয়েছে, কিন্তু অকাল মৃত্যু, ওই একটা ছেলে ক্রিকেট খেলে, দিল্লি টিমের ক্যাপ্টেন IPL,
আর যদি অ্যাক্সিডেন্টে আপনি গাড়ি দেখেছেন সবাই, সেই গাড়ি দেখে মনে হয় যে সেই ছেলেটা যে বসেছিল গাড়ি চালাচ্ছিল সে বাঁচবে, সে শুধু বাঁচেনি, সে 1.5 বছর পর আজকে আইপিএলে আর ইন্ডিয়ান টিমে পর্যন্ত সে চান্স পাচ্ছে ওয়ার্ল্ড কাপে। চিন্তা করুন। তার বাড়ির লোকেরা কি তার জন্য করে রেখেছে আমরা জানি না, তার মা বাবা হয়তো নিশ্চয়ই কিছু করে রেখেছে, তার একটা সে রক্ষা কবচ বলুন যাই বলুন একটা ভাই, किसी चीज में विश्वास और अपना विश्वास जो है वो कायम रखना। মনে রাখবেন দর্শক, চমৎকার তাদের সঙ্গে দেখুন, কাল মৃত্যুতে মৃত্যু হওয়ার সবারই অধিকার কি, মানে এটা 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 হতেই হবে, এটার কোনো কিছু বিকল্প কিছু নেই। কিন্তু অকাল মৃত্যুর মরে যাওয়া সেটা কিন্তু কারোর অধিকার নেই, সেটা এটাই হলো ব্যাপার। আমি এটাই বলতে চাইছি যে ঠিক আছে, আমি বলছি না ডাক্তারবাবুর কাছে যেতে হবে না, অবশ্যই যেতে হবে, ডাক্তারবাবুর কাছেও যেতে হবে, ওষুধও খেতে হবে, কিন্তু একটা ভালো জ্যোতিষী বলতে পারে যে আদৌ একটা জাতক বা জাতিকাকে অপারেশন প্রয়োজন আছে না নেই, বলতে পারে, তারও প্রমাণ আছে আমার কাছে। কি কিডনিতে স্টোন হয়েছিল, ডাক্তারবাবু বলছে, মানে ঠিক আছে হয়তো ডাক্তারবাবু ঠিকই বুঝেছেন, আমি প্রচণ্ড রেসপেক্ট করি ডাক্তারবাবুদের, তা আমি দেখে বলছি যে তার মেয়ের মাকে দে ভাই, না আমি তো সেরকম কিছু দেখছি না ভাই, কাটছাট দেখছি না ভাই, আপনি জানেন না, বলে না সঞ্জয় আমরা তাহলে আপনার কথা মান, আচ্ছা আরে বাবা আমার কথা মানবেন না, একটা ডাক্তার দুটোতে দেখুন, বা যদি তেমন কোনো তাড়াহুড়ো না থাকে 3 মাস অন্তত ওষুধ দেখি, যদি ওষুধের মাধ্যমে যদি আরে অপারেশন যদি প্রয়োজন নিশ্চয়ই করবে 100%, কিন্তু আপনার ছকের মধ্যে যদি কোনো কাটছাট না থাকে তাই সেটা তো আমাকে বলতে হবে ভাই, আর সেটা তো আমি বুঝিয়ে দিতে পারি যে হ্যাঁ ভাই এই ছকের মধ্যে কিন্তু সেই জাতীয় কাটছাট নেই। মেয়েটা কিন্তু বিশ্বাস করো কয়েক বছর হয়ে গেল ভালোই আছে, এবং এটা আমি রিডিং দিয়ে করেছি, এটা আমি রিড দিয়ে করেছি, আমাকে সেই মেয়েটাকে সেই জায়গায় কোনো প্রতিকার দিতে হয়নি, সে হয়তো আমার কাছে নিয়ে রেখেছিল কয়েক বছর আগে, কিন্তু এই ঘটনা যখন আমাকে বলেছে যে ডাক্তারবাবু বলছে যে ভাই কিডনি থেকে স্টোন বার করা সার্জারি করতে হবে, ভাই আমি সার্জারি চোখে দেখছি না ভাই, এটুকুনি বলতে পারি, আমি ফোনের ওপরেই তাদের বলে দিলাম, তারা আমার রেগুলার আসে 20 বছর ধরে। যাই হোক, এটা দেখুন ভাই, আমি আজকে যদি আপনারা নিশ্চয়ই সেটা বুঝেছেন, হ্যাঁ আমাকে আজকের ডেটে আমি ঠাকুর আমাকে যে জায়গায়, আমার ঠাকুর আমার দেবী মা যে জায়গা আমাকে বসিয়েছে, আমাকে আর মার্কেটিং করতে হবে না, নিজের দরকার নেই, আমি যেটা জীবনে অনুভব করেছি আমার অভিজ্ঞতা সেটা আপনাদের আমি শুনিয়েছি, বাস আর কিচ্ছু না। মানবেন মানবেন না কেউ বাধ্য করছে না, আমি জীবনে কাউকে বলিনি এখানে বসে আপনারা আমার কাছে আসুন, হ্যাঁ যেটা বলি যদি আসতে চান তাহলে স্ক্রিনের ওপরে নম্বরগুলি রয়েছে, জেনে নিন কোথায় কোথায় বসি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আপনি আমার কাছে আসুন, ওই পাপ আমি জীবনে কোনোদিন করিনি ভাই, আর দরকার নেই। কেন আমি কি মনে করি বলুন তো, যেহেতু আমি ভাগ্য বিচারক, আমি মানি আমার ভাগ্য যদি কারোর ভাগ্যতে যদি লেখা থাকে সে আমার কাছে আসবে, সে নিশ্চয়ই আসবে, আমার মুখোমুখি হবে, এটা আমি মানি, আর মাতাজি তার সাক্ষী। কোনোদিন কোনো পরিচিত লোককে পর্যন্ত বলবো না আপনি আমার কাউকে বলুন, আমার কোনোদিন নয়, মা বেঁচে ছিল তাকে বলতাম, তার বান্ধবীরা তাকে বলতো এই তো ছেলের কাছে যাবো, তো ছেলের কাছে যাবো, বা আমার মাকে তার বান্ধবীরা,
আচ্ছা একদম পাঠাবেন না ভাই, আমি যাই না, আমি চাই না ভাই, আমার দরকার নেই। আমার যে আমাকে নিজে চিনবে বুঝবে সে আসবে, তাকে আসতে হবে। হ্যাঁ দর্শক বন্ধু, কথা বলি, আমি একটু মাঝে মাঝে একটু একটু অতিরিক্ত উৎসাহিত হয়ে যায়, সে যে আমি ছটপটে সেটা সবাই জানে। জয় মাতা দি। জয় মাতাজি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি বেলুর থেকে বলছি। আচ্ছা, বেলুর থেকে। কি নাম দাদা ভাই? আমার নাম বাবলু চ্যাটার্জি। কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে। জন্ম তারিখ যদি বলেন বাবলুদা। 8/8/1965। 8/8। হ্যাঁ হ্যাঁ। 8/8/65। সময় যদি বলেন। 11:40 রাত্রি। জন্মস্থান? কলকাতা। বাবলুদা বৃষ লগ্ন ধনু রাশি। বৃষ লগ্ন ধনু রাশি। একটু খারাপ সময় দিয়ে একটু আপনি বেরিয়ে এসছেন, পুরোপুরি এখনো বেরোননি, কিন্তু খুবই একটা খারাপ সময়ের মধ্যে থেকে আপনি, মানে আপনি দেখেছেন এই লাস্ট কয়েক বছর। আমি কি ঠিক বলছি না ভুল? না ঠিকই বলছেন। শরীরও তেমন ভালো যাচ্ছে না, হয়তো রক্ত সংক্রান্ত কিছু সমস্যা দেখা যাচ্ছে। ব্লাড প্রেশার, ব্লাড সুগার আছে কি? হ্যাঁ হ্যাঁ, ব্লাড সুগার আছে। আচ্ছা, আমি জানি না দাদা, আমি তো আপনার রক্ত পরীক্ষা করিও নি। এবং বিবাহ নিশ্চয়ই হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনো কন্যা সন্তান আছে আপনার? হ্যাঁ হ্যাঁ। দেখুন দাদা, সব কথা মিলছে না মিলছে না? না না, কোনটা না, আমার পুত্র সন্তান। আচ্ছা, একটি পুত্র। হ্যাঁ হ্যাঁ। সেই ছেলেটা আপনার থেকে বর্তমানে দূরে থাকে? না না, কাছে থাকি। একই বাড়িতে, হাঁড়ি বাড়ি এক? একই বাড়িতে। আচ্ছা, কি জানতে চান বলুন। আমার ঝামেলা ঝঞ্ঝাট কি হচ্ছে হ্যাঁ, আমার কর্মস্থানে? কর্মস্থানে আমার মনে হচ্ছে কোনো একটি কর্মের সঙ্গে আপনি বহু বছর যুক্ত ছিলেন এবং হয়তো আছেনও, কিন্তু আজকের ডেটে দেখছি কর্ম অনেকটা কিন্তু ঝিমিয়ে পড়েছে দাদা, হ্যাঁ কি না? হ্যাঁ, মানে ঝামেলা ঝঞ্ঝাট চলছে। কেন এত ঝামেলা ঝঞ্ঝাট? ঠিক আছে, ঝামেলা ঝঞ্ঝাট যদি চলছে, এইটুকুনিও আমি জোর গলায় বলতে পারি যে ঝামেলা ঝঞ্ঝাটগুলি কেটে যাবে, কিন্তু বাকি জীবনটা এই কর্মস্থানে একটু মানে বন্ধ কোনোদিনই হবে না, কিন্তু ঝিমানো অবস্থায় চলবে, যেটাকে বলে। হ্যাঁ হ্যাঁ। এটাই আর কি। আর বলুন। আর সাংসারিক ব্যাপারটা? ঠিক আছে দাদা, এই জায়গায় কোনো বড় আকারের আমি কোনো অসুবিধে আমার চোখে কিন্তু পড়েনি। মানে ঠিক আছে, আস্তে আস্তে চলছে সবকিছু, কিন্তু চলছে, এমন নয় যে আটকে যাচ্ছে। মানে হয়তো একটু জীবন অবস্থায় চলছে, কিন্তু চলছে। আমি কি ঠিক বললাম না ভুল? হ্যাঁ, চলছে। বাস বাস, চলছে, চলবে, এটাই আপনার বাকি জীবনের গল্প আপনাকে শুনিয়ে দিলাম। ঠাকুরের আশীর্বাদে কোনোদিন আটকাবে না, বাস। না না না, বাস, হয়ে গেল।
भाई जिंदगी का सारांश जो है वो बता दिया भाई, চলছে চলবে, চললেই হলো। জয় মাতা দি। জয় মাতাজি, সঞ্জয় দা নমস্কার। নমস্কার, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে গৌতম মন্ডল বলছি, একটু আমার সম্পর্কে জানবো। জন্ম তারিখ বলো গৌতম বাবু। 6-8-1982। সময় যদি বলো গৌতম। সকাল 5:30, জন্মস্থান চন্দ্রনগর, হুগলি। 5:30। গৌতম, তোমার ছক আমার সামনে। কর্কট লগ্ন এবং কুম্ভ রাশি, মাথার ওপরে শনি বসে আছে, মন মিজাজ কর্ম কোনোটাই ভালো যাচ্ছে না আজকের ডেটে। আমি কি ঠিক বললাম না ভুল? হ্যাঁ, ঠিকই বলেছেন। লাস্ট বিগত 1 বছর আমার তো মনে হচ্ছে কাঁদিয়ে দিয়েছে তোমাকে, হ্যাঁ কি না? হ্যাঁ, একদম ঠিক। না না, আমাকে মিথ্যে বলবে না, যা সত্যি সেটাই বলবে। না না, ঠিকই বলেছেন। আমার মনে হচ্ছে তোমার নামে এখনো তেমন কোনো সম্পত্তি হয়নি। না না না, 1 মিনিট বলছি। প্রশ্ন করছি, বিবাহ হয়েছে? হ্যাঁ, ক বছর হলো বিবাহ? এই 10-12। হ্যাঁ, 10 বছর 12 বছর। আচ্ছা। বিয়ের পরবর্তীকালে কোনো কন্যা সন্তান? না, একটা ছেলে আছে। আচ্ছা আচ্ছা, বলো কি প্রশ্ন আছে তোমার, বলো। কেরিয়ার সম্পর্কে একটু জানছি, মানে ওই ব্যবসা বাণিজ্য সম্বন্ধে একটু জানছি আমি। ব্যবসার সম্বন্ধে যদি তুমি আমার মনে হচ্ছে এই ব্যবসা তুমি বহু বছর ধরে গোড়া থেকেই করছো। না, মোটামুটি 5-7 বছর হয় না। 8 বছর হয়ে গেছে, বাকি জীবনটা এই ব্যবসায় নিয়েই চলতে হবে। কিন্তু এই ব্যবসাতে তুমি চোখে পয়সা এদানিক দেখছো না, যা আসছে সেটা বেরিয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ হ্যাঁ, আসছে, আমি বলবো না যে আসছে না, কিন্তু আয় থেকে ব্যয় বেশি এক এক সময় হয়ে যাচ্ছে। একদম সবসময়ের জন্য। কিন্তু এটা এটা তোমাকে আমি বলতে পারি যে এই ব্যবসা তোমার চলবে, বাকি জীবন চলবে তোমার এই ব্যবসাটা। এই ব্যবসা ঠাকুরের আশীর্বাদে বন্ধ হবে না। ফাইন্যান্সের জায়গাটা খুব খারাপ হয়ে যাচ্ছে আমার। না না, বর্তমানে তো সময় এত খারাপ যে লিটারালি তোমার তো কুম্ভ রাশি, মাথার ওপরেই শনি বসে আছে, যেটাকে বলে না বাংলায় বলে তো মাথায় শনি বসে আছে। সত্যি তোমার মাথায় শনি বসে আছে। আচ্ছা, আর কিছু না হলে অন্তত শনিবারটা একটু মানো আগামী 1 বছর। মানে দাড়ি কামাবে না, আমিষ খাবে না, সিনেমা দেখবে না, মানে একটু আনন্দ ফুর্তি একটু কম করবে শনিবার, একদমই করবে না আগামী 1 বছর, শুধু 1 বছর। আচ্ছা। আমার মনে হচ্ছে সেটা কাজ দেবে। এমনি ব্যবসাটা মোটামুটি চলবে তো, মোটামুটি ভালো। ভালো চলবে কি চলবে না, 1 মিনিট। কোনো এক কালে তো ভালো চলছিল, হ্যাঁ কি না? হ্যাঁ, চলছিল, মাঝে মানে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে মাঝে, মানে ইনকামের খরচ বেশি হয়ে যাচ্ছে তো, যার জন্য মাথার উপর একটু হয়তো অর্থনৈতিক ঋণও হয়ে গেছে। হ্যাঁ, অল্প কিছু ঋণ হয়ে গেছে। ঠিক আছে, তোমাকে ঘাবড়াতে হবে না, তুমি ঋণ অবশ্যই কিন্তু শোধ করবে, এটাও তোমার মানুষ কথা আছে, আমি দেখে নিয়েছি। তার জন্য যে তোমার কোনো বদনামি হবে বা মান সম্মান নিয়ে টানাটানি হবে তেমন কিছুই নেই। আচ্ছা, গোল্ডেন টাইম আমার আসবে না? গোল্ডেন টাইম? হ্যাঁ, আমি তো জানি না ভাই গোল্ডেন টাইম কাকে বলে। আমি জানি যে একটা মানুষ, মানে খুব তো মানে ভালো সময় যাচ্ছে না এই মুহূর্তে তোমাকে আমি বলেই দিলাম, ফার্স্ট কথাই বললাম যে বর্তমানে তোমার সময় একদমই কিন্তু ভালো যাচ্ছে না।
খুবই 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 লড়াই করেই কিন্তু বাঁচতে হচ্ছে, হ্যাঁ একদম ঠিকই বলেছে। কষ্ট করে বাঁচতে হচ্ছে, যেটাকে মানসিক কষ্ট, প্রচন্ড চাপের মধ্যে রয়েছে। ঠিক ঠিক। কতদিন থাকবে এটা? আরো 1 বছর। আরো 1 বছর? কিন্তু একটা কথা আবারও তোমাকে বলে দিই, সেই 1 বছরের শেষের দিকে, এই যে 1 বছর বললাম তার শেষের দিকে এই শনি যেটা তোমাকে পীড়া দিয়েছে, যেটা তোমাকে দরদ দিয়েছে, সে আবার তোমাকে একটা ভালো জায়গা তৈরি করে যাবে। মনে রাখবে আমার এই কথাটা। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে সঞ্জয়। আমি আজকেই কাউকে বলছিলাম, ये शनि जो है जमीन में गिरा देगा, একদম আপনাকে শুইয়ে দেবে, কিন্তু মারবে না। জয় মাতা দি। হ্যাঁ জয় মাতা দি। দিদি কে বলছেন এবং কোথা থেকে বলছেন বলুন? আমি কাঁচরাপাড়া থেকে বলছি। আমার স্বামীর সম্পর্কে জিজ্ঞেস করছি। ওনার নাম কি? স্বামীর নাম হচ্ছে অভিজিৎ দাস। ওনার নাম অভিজিৎ। ওনার ডেট অফ বার্থ বলুন। 12/10/62। 12/10/62। সময়টা যদি বলেন দিদি। মানে হচ্ছে রাত্রি 10:20। আর জন্মস্থান কাঁচরাপাড়া। 10:20 রাত্রেবেলায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাঁচরাপাড়া, ঠিক আছে, 1 মিনিট। প্রথমত মন যেন বলছে উনিও নিজের মা বাবার একমাত্র সন্তান নয়, ওনার ভাই বোন আছে? হ্যাঁ হ্যাঁ ভাই বোন আছে। বাড়িটাও আপনাদের নিজেদেরই মনে হয়? হ্যাঁ বাড়ি আপনাদের নিজেদেরই কাঁচরাপাড়ায়? হ্যাঁ নিজেদের বাড়ি কাঁচরাপাড়ায়। কোনো পুত্র সন্তান আছে আপনাদের? হ্যাঁ পুত্র সন্তান আছে কি আপনাদের? আমি বুঝতে পারছি, শুনতে পুত্র পাচ্ছি। পুত্র পুত্র সন্তান? হ্যাঁ প্রথম সন্তান নয়। না না, আপনার পুত্র সন্তান আছে তো? হ্যাঁ আছে। বাস। বলুন দিদি, কি জানতে চাইছেন? আমি আমার স্বামীর শরীরটা সম্পর্কে একটু জানতে চাইছিলাম। আমি দুটো কথা আপনাকে শুধু বলতে চাই। হয়তো উনি ভুগছেন, কিন্তু আমার চোখে তেমন কোনো বড় আকারের কোনো রোগের চিহ্ন আমি কিন্তু পেলাম না, প্রথম কথা। আর দ্বিতীয়, এই মানুষের ঠাকুরের আশীর্বাদে দীর্ঘ আয়ু আছে। ও, আমি রোগ ভোগ সেটা বুঝতে পারলেন না? সেরম কোনো বড় আকারের রোগ দেখছি না, মানে এমন কোনো রোগ নেই যেটা কোনোদিন সারবে না, তেমন কোনো রোগ নেই। মানে যদি ওষুধ যদি চলছে সেটা খেয়ে যেতে হবে, কিন্তু যে রোগে উনি ভুগছেন সেই রোগে কিন্তু কিছু অঘটন ওনার জীবনে ঘটবে না, এটুকুনি বলতে পারি। ও আচ্ছা 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 আচ্ছা। আর এমনি আর্থিক অবস্থা কিছু উন্নতি? আর্থিক অবস্থা, পয়সা চাইলে পয়সা আসবে, এমন নয় যে পয়সার জন্য কোনোদিন কোনো কাজ আটকেছে, কিন্তু মানে একটু টানাটানির মধ্যে কাটছে বর্তমানেও। ঠিক না ভুল? ঠিকই আছে। আমি কি বললাম? আহামরি কোনো পয়সার জন্য কোনো কাজ আটকাবে না বললাম কথাটা? না আটকায় না, কিন্তু অনেক সমস্যার মধ্যে থাকা। তো আমি তো বললাম একটু অসুবিধার মধ্যে থাকতে পারেন বর্তমানে, আমি তো বলেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। আর কত মিনিট? মিনিট কত? 5 মিনিট। তাহলে আর ফোন দিও না, আমি জাস্ট একটু বলে দিই, অনেকরা জানতে চায় যে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে সঞ্জয়দা নিজের চেম্বার। যদি কেউ আসতে, যদি দমদম স্টেশন থেকে, জংশন থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে মাত্র 2টো স্টপ অটো করে হনুমান মন্দিরের পাশে, সপ্তাহে 2 দিন ওখানে বসা হয়। মধ্য কলকাতা যারা হাওড়া থেকে আসছে, 1 মিনিটের মধ্যে পাতাল রেলে মহাকরণ স্টেশন, ওখান থেকে 1 মিনিটের হাঁটা পরিবহন অফিসের উল্টো দিকে।
আর দেশপ্রিয় পার্ক মোড়ে, যেখানে বড় দুর্গা ঠাকুর পুজো হয়েছিল। এছাড়া যারা ফোনে যোগাযোগ করতে চায় নিশ্চয়ই করতে পারে, কিন্তু অগ্রিম ভিজিট জমা করে স্ক্রিনের ওপরে ফোন নাম্বারগুলি যাচ্ছে, আপনি জেনে নিন প্রসেসটা কি তারপর। আর আমাদের মঙ্গলবাজারে সবাই জেনে গেছে যে কম্পিউটার জন্মপত্রী সব ভাষায় আমরা বানাই, লাইভ কুষ্টি বলুন বাচ্চাদের জন্য, এবং খাঁটি ও উপরত্ন রুদ্রাক্ষ 1 থেকে 15মুখী, 14মুখী না 15মুখী পর্যন্ত স্ফটিকের সব সামগ্রী, তন্ত্র সামগ্রী, জ্যোতিষ সামগ্রী, বাস্তু সামগ্রী, ফেংশুই সামগ্রী ওই একটাই মঙ্গলবাজার আছে কলকাতায়, আপনাদের সঞ্জয়দার। তো সেখানেই সমস্ত কিছু আপনি ওখানে গিয়ে কিনতে পারেন ভাগ্যের ভালোবাসা। তো হ্যাঁ দর্শক বন্ধু, আজকের মতো শেষ করব, এবং वही माता जी का जो मैंने भजन शुरू किया था उसी को एक लाइन संजय तक भांगा गला एक करे। कर भरोसा कर भरोसा कर भरोसा मेरी शेरों वाली मैया का तू कर भरोसा, कर भरोसा कर भरोसा कर भरोसा मेरी शेरों वाली मैया का तू कर भरोसा। जय माता दी।